This is chapter 3, the title of which is the marketing environment. So you see here is the definition of marketing environment. Please go through this. Go through, borrow. So it consists of the actors and forces outside marketing that affect marketing management's ability to develop and maintain successful relationships with its target customers. কি বোঝা গেল আরেকজন বলো। আরেকজন বলো তো কি বুঝতে পেরেছো তুমি অত পড়েছো? স্যার টার্গেট কাস্টমারদের সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করা, রিলেশনশিপ এরকম। মার্কেটিং এর কাজই হচ্ছে তোমার টার্গেট কনজিউমারের সাথে সাকসেসফুল রিলেশনশিপ এস্টাবলিশ করা। এখানে যেটা বলছে সেটা এরকম না, এখানে যেটা বলছে যে ওকে মার্কেটিং এর কাজ তো ওটা, কিন্তু মার্কেটিং এর ওই কাজটাকে প্রভাবিত করে যেই অ্যাক্টরস এবং ফোর্সেস গুলো সেগুলোকে আমরা বলছি মার্কেটিং এনভায়রনমেন্ট। ওকে, তো তাহলে কি বলছে এখানে? এখানে বেসিক যে স্ট্রাইকিং পয়েন্ট যেগুলো এগুলো হচ্ছে অ্যাক্টরস, এই যে অ্যাক্টরস এন্ড ফোর্সেস। হ্যাঁ, কোথায়? আউটসাইড মার্কেটিং, মানে মার্কেটিং এর বাইরে, মার্কেটিং ডিভিশনের বাইরে। দ্যাট এফেক্ট মার্কেটিং ম্যানেজমেন্টস এবিলিটি, যেই অ্যাক্টরস এবং ফোর্সেস গুলো যেগুলোকে আমরা বলছি এনভায়রনমেন্ট, ওদের কাজ হচ্ছে ওরা মার্কেটিং ম্যানেজমেন্টের যে এবিলিটি আছে টু ডেভেলপ এন্ড মেইনটেইন সাকসেসফুল রিলেশনশিপ উইথ দিস টার্গেট কাস্টমার, এই জিনিসটাকে এফেক্ট করবে ওরা, এই অ্যাক্টরস এবং ফোর্সেস গুলো। বেসিক্যালি এনভায়রনমেন্ট বলতে এই অ্যাক্টরস এবং ফোর্সেস গুলোকে বিন করে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি। ওকে, কিছু খবর দাবার না? হ্যাঁ, তাহলে মার্কেটিং এনভায়রনমেন্ট বলতে বেসিক্যালি আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে অ্যাক্টরস এন্ড ফোর্সেস। অ্যাক্টরস এন্ড ফোর্সেস কোথায়? আউটসাইড মার্কেটিং, মার্কেটিং এর বাইরে থেকে। দ্যাট এফেক্ট মার্কেটিং ম্যানেজমেন্টস এবিলিটি টু ডেভেলপ এন্ড মেইনটেইন সাকসেসফুল রিলেশনশিপ উইথ ইটস টার্গেট কাস্টমার্স। আচ্ছা, ইউজুয়ালি আমরা যখন এনভায়রনমেন্ট বলি বা পরিবেশ বলি, ঠিক আছে, ছোটবেলা থেকে মানে ফ্রম চাইল্ডহুড উই হ্যাভ বিন ব্রট আপ উইথ যে এটা হোয়াট ইজ পরিবেশ, তাই না? আমরা বলেছি যে হোয়াট ইজ পরিবেশ কি বলতো, মনে আছে পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে, আমাদের চারপাশে যা কিছু আছে তার নিয়ে গঠিত আমাদের পরিবেশ। এটা সবাই পারো। তাহলে এটা কি ছোটবেলায় পড়েছো? পরিবেশ, পরিচিতি, সমাজ, সমাজ, তাই তো? সেখানের মধ্যে এটা ছিল আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। তো আমাদের এই যে চারপাশে ইট মিনস যে তাহলে আমরা এখানে হচ্ছে আমরা এর চারপাশে যা কিছু আছে সেগুলো নিয়ে আছে আমাদের পরিবেশ। তাহলে চারপাশে কি কি আছে আমরা দেখি। চারপাশে আছে এয়ার, তাই না, বাতাস। চারপাশে আছে গাছপালা, হ্যাঁ ওয়াটার। তারপরে রিভার, যেটা আছে রিভার। হ্যাঁ, তারপরে হচ্ছে ট্রিজ, গাছপালা, ট্রিজ। তারপরে আবার আমরা বলছি পশু পাখি, বার্ডস এন্ড অ্যানিমালস, ঠিক আছে, বার্ডস এন্ড অ্যানিমালস, অ্যানিমালস। হ্যাঁ, তো এরকম যে এলিমেন্টস গুলো আছে, এই এলিমেন্টস গুলো আমাদেরকে কি করছে? আমাদেরকে পরিবেশ গঠন করতে সাহায্য করছে। সাপোজ ন্যাচারাল গ্যাস, তারপরে উড যেগুলো আছে উড, তারপরে হিলস এন্ড মাউন্টেন্স, স্কাই, ঠিক আছে, এরকম যা আছে সব কিছু। যেমন সান, স্কাই আছে সান, তারপরে রাতে মুন আছে, মুনও কিন্তু প্রভাব বিস্তার করে। হ্যাঁ, সানও প্রভাব বিস্তার করে। 2 দিন যদি সূর্য না ওঠে তাহলে দেখবা যে কি অবস্থা, কেমন লাগে। তাহলে এই যে আমরা আমাদের চারপাশে যা কিছু আছে তা যদি আমাদের পরিবেশ হয়, তাহলে আমরা যদি বলি এখানে মার্কেটিং, MKTG মার্কেটিং, এই হলো মার্কেটিং। তো মার্কেটিং এর চারপাশে কি কি আছে সেগুলো নিয়ে আমরা বলতে পারি যে সেগুলো হচ্ছে তাহলে আমাদের পরিবেশ। মার্কেটিং এর চারপাশে কি কি আছে? সাপোজ মার্কেটিং এর চারপাশে আছে সাপ্লায়ার। কি কি আছে বলো, কি কি আছে? সাপ্লায়ার, কনজিউমার কি আছে? সাপ্লায়ার্স, হ্যাঁ অবশ্যই আছে। কাস্টমার, বায়ার, ওই বায়ারই কাস্টমার কনজিউমার্স। তারপরে আছে প্রোডিউসার, ডিস্ট্রিবিউটরস অথবা মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ,
ঠিক আছে, তারপরে আছে কম্পিটিটরস। কম্পিটিটরস না, জি স্যার। জি স্যার। কম্পিটিটরস, কম্পিটিটরস আছে। তারপরে কি কি আছে আমাদের চারপাশে? যেমন আমাদের না মার্কেটিং এর চারপাশে কম্পিটিটরস, তারপরে আছে হলো টপ ম্যানেজমেন্ট, কোম্পানির টপ ম্যানেজমেন্ট, কোম্পানির টপ ম্যানেজমেন্ট এরকম আছে। তাহলে কোম্পানির টপ ম্যানেজমেন্ট আছে, তারপরে আছে পাবলিক, আরেকটা গ্রুপ আছে পাবলিক বলে এদেরকে, পাবলিক। এই এগুলো হচ্ছে খুবই ক্লোজলি থাকে এগুলা। তাহলে এটাকে আমরা এক ধরনের এনভায়রনমেন্ট বলতে পারি। তাহলে যে আমাদের চারপাশে যেটা আছে এটাকে যদি আমরা বলি আমাদের এনভায়রনমেন্ট, আওয়ার এনভায়রনমেন্ট, যেহেতু এটা উই, তাহলে এটা যেহেতু মার্কেটিং এর চারপাশে যেগুলো আছে এটাকে আমরা কি বলবো তাহলে? মার্কেটিং এনভায়রনমেন্ট। মার্কেটিং এনভায়রনমেন্ট। মার্কেটিং এনভায়রনমেন্ট, ইয়েস, গুড, মার্কেটিং এনভায়রনমেন্ট। তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল এখন আমাদের কাছে? হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। জি স্যার। ওকে, গুড, খুবই ভালো। তাহলে এই যে চারপাশে যেগুলো আছে এগুলাকেই বলা হচ্ছে অ্যাক্টরস এন্ড ফোর্সেস। কি বলা হচ্ছে এগুলোকে? এই যে অ্যাক্টরস এন্ড ফোর্সেস বলছি আমরা, এগুলাকেই বলছি। আমাদের চারপাশে যেই ফোর্সেস গুলো আছে যেগুলো আমাদের লাইফকে প্রভাবিত করে, যেমন সান আমাদের লাইফকে প্রভাবিত করে, উড আমাদের লাইফকে প্রভাবিত করে, মানে উড ছাড়া আমাদের দরজা জানালা সম্ভব না, সান ছাড়া আমাদের লাইফ অনেকটাই হয়ে যাবে, কি বলা যায় যে তোমার ডিস্টার্বড হয়ে যাবে, ঠিক আছে, যদি সান লাইট না আসে। আমরা জানি যে সানলাইটের মধ্যে ভিটামিন আছে, বিভিন্ন ধরনের ভিটামিন ডি আছে। তারপরে তোমার সানলাইট থেকে খাবার নেয় কারা? গাছ, এই যে সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাবার গ্রহণ করে সানলাইট থেকে। এরপরে সানের মধ্যে আমরা আরো অনেক কিছু করি, যে ইভেন সান থেকে তো এখন ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে সোলার প্যানেল দিয়ে। সো ইটস ইম্পর্টেন্ট। সানলাইট যদি না আসে তাহলে পৃথিবীর সব পুরো ডার্ক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, ইউ উইল জাস্ট সিঙ্ক ইনটু দ্য ডার্ক। ওকে, তারপরে এয়ার, তারপরে ওয়াটারকে তো আমরা লাইফই বলি, আমরা বলি যে ওয়াটার ইজ লাইফ, তাই না? ওয়াটার ইজ লাইফ। ট্রিজ, বার্ডস, অ্যানিমালস সব এগুলো সবাই প্রভাব বিস্তার করে। তাহলে একইভাবে আমরা এখানে যেটা বলছি যে মার্কেটিং এর চারপাশে এরকম কিছু ফোর্সেস আছে যে ফোর্সেস গুলো মার্কেটিং এর উপরে প্রভাব বিস্তার করে। হ্যাঁ, তো মার্কেটিং এর কিসের উপরে প্রভাব বিস্তার করে? যেমন এখানে বলছে যে সাপ্লায়ার্স, কাস্টমার্স, ডিস্ট্রিবিউটরস, সেগুলো তো ফোর্সেস। হ্যাঁ, তারা প্রভাব বিস্তার করে মার্কেটিং এর উপরে। তো মার্কেটিং এর কাজ কি? কাস্টমারদের সাথে রিলেশনশিপ করা। তাহলে এই রিলেশনশিপ তৈরি করার ক্ষেত্রে ডেভেলপ এন্ড মেইনটেইন রিলেশনশিপ, এই কাজটাতে প্রভাব বিস্তার করে এই ফোর্সেস গুলা। জি স্যার। সো আমরা এদেরকে বলছি দে কনস্টিটিউট এনভায়রনমেন্ট, দে কনসিস্ট, মার্কেটিং এনভায়রনমেন্ট কনসিস্ট অফ দ্য অ্যাক্টরস এন্ড ফোর্সেস। তাহলে দিস অ্যাক্টরস এন্ড ফোর্সেস কনস্টিটিউট মার্কেটিং এনভায়রনমেন্ট। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি। ওকে, হ্যাঁ শাহানা, বুঝতে পারছি স্যার। ওয়ান্ডারফুল, ঠিক আছে। কোনো কোশ্চেন, এনি কোয়েরিজ? নো স্যার। ওকে, গুড। তাহলে আমরা এখানে যেটা বললাম সেটা হলো যে
তাহলে এখানে একটু বড় তো কি লেখা আছে দেখো তো, মাইক্রো এনভায়রনমেন্ট আর ম্যাক্রো এনভায়রনমেন্ট লেখা আছে। Sir, micro হচ্ছে forces close to the company that affect its ability to serve its customers. Macro environment হচ্ছে larger societal forces that affect the micro environment. হ্যাঁ, আমি যে আন্ডারলাইন করলাম এগুলো দেখতে পেয়েছো? জি স্যার। Yes, sir. হ্যাঁ, আন্ডারলাইন করেছি কি কি বলো? Micro Close to the company আর larger societal হ্যাঁ, forces. তাহলে একটা হচ্ছে যে কিছু ফোর্সেস আছে, যে ফোর্সেস গুলো কোথায় থাকে, কোম্পানির খুব কাছাকাছি থেকে কোম্পানিকে প্রভাবিত করে। এই কিছুক্ষণ আগে আমি যেগুলো দেখালাম তোমাদেরকে, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে যেগুলো দেখালাম, মার্কেটিং এর চারপাশে কারা কারা থাকছে, সাপ্লায়ার, তারপরে ডিস্ট্রিবিউটর, Consumer, distributor, মার্কেটিং competitors, top management. হ্যাঁ, টপ ম্যানেজমেন্ট, people, public. পাবলিক, এক্স্যাক্টলি। হ্যাঁ, তোমরা অনেক সময় খাতা নিয়ে বসবা, আমি যেগুলো লিখি বা আঁকি সেগুলো খাতায় লিখে ফেলবো অথবা এঁকে ফেলবা, তাহলে পরে যখন আমি জিজ্ঞেস করবো তখন তোমরা ওই খাতা থেকে দেখে সুন্দর বলে ফেলতে পারবা। আর কেউ যদি একদম মুখস্থ করে রাখতে পারো তাহলে তো আর কোনো কথাই নাই, ঠিক আছে? এই তাহলে এখানে বেসিক ডিফারেন্সটা মাইক্রো এবং ম্যাক্রো এনভায়রনমেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় বলো তো? Micro হচ্ছে খুব close to the company. ম্যাম ক্লোজ টু দ্য কোম্পানি আর হচ্ছে লার্জার। হ্যাঁ, কিছু ফোর্স আছে যেগুলো কোথায় থাকে, কোম্পানির খুব কাছাকাছি থেকে থাকে। কোম্পানিকে প্রভাবিত করে। যেমন মনে করো যে আমরা এখানে আমাদের একজন পার্টিসিপেন্টকে সাপোজ বিবাহ দিতে চাই, কাকে বিবাহ দেব বলো? Sir, Rauda. রাউদা সিআর এর জন্য, সিআর হয়ে কি সে অন্যায় করছে? তাকে আগে বিয়ে দিয়ে দিবে তোমরা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, খুব স্যার ওকে বিয়ে দিলে আমাদের কি হবে? হ্যাঁ, তোমাদের খাওয়াবে, গুড। না বললাম ওকে বিয়ে দিলে আমাদের কি হবে? আচ্ছা, যাই হোক, হোয়াটএভার। তো তাহলে আমরা যদি এই সিদ্ধান্ত নিতে যাই তাহলে প্রথম আমাদেরকে ইন্টারাপ্ট করবে কে? প্রথম যে আমরা যদি নিজেরা এখন সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আমরা ওকে বিয়ে দিয়ে ফেলবো, তাহলে ওর ফ্যামিলিকে আমাদের ছেড়ে দিবে? না স্যার। ওর ফ্যামিলি মেম্বাররা আমাদের ছেড়ে দিবে? বলবে আপনাদের এই অধিকার কে দিয়েছে? বলবে না যে আপনারা আমার মেয়েকে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন? বাবা বলবে, মা বলবে আপনারা আমাদের মেয়েদেরকে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, এই অধিকার আপনাদের কে দিয়েছে? বলবে কিনা? বলবে স্যার। স্যার বলবে। ভাই এসে বলবে কিনা যে আমার বোনকে আপনি বিয়ে দেওয়ার আপনার কে এই অধিকার দিয়েছে? বলবে না? জি স্যার বলবে। হ্যাঁ, তো তাহলে দেখো আমাদের যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ আমাদের ফ্যামিলি মেম্বাররা কিন্তু আগে ইন্টারাপ্ট করে, ঠিক আছে? ফ্যামিলি মেম্বাররা ইন্টারাপ্ট করে, তাদেরকে জিজ্ঞেস করতে হয়, যে কোনো ধরনের ডিসিশন নিতে গেলে তাদেরকে জিজ্ঞেস করতে হয়। এই সুতরাং তারা আমাদের লাইফে কি করছে, একটা প্রভাব বিস্তার করে আছে না? জি স্যার। আছে, তো তাহলে তারাও আমার পরিবেশের অংশ কিনা? জি। হ্যাঁ, তাহলে একটা কোম্পানির মার্কেটিং ডিভিশন বা মার্কেটিং ডিপার্টমেন্ট যখন কোনো একটা ডিসিশন নিতে যাবে তখন কোম্পানি ইটসেলফ বলছে, কোম্পানি ইটসেলফ মানে দ্য ফ্যামিলি, টপ ম্যানেজমেন্ট মানে মার্কেটিং যে কোম্পানির একটা ডিভিশন, ওই কোম্পানির টপ ম্যানেজমেন্ট মার্কেটিং কে বলবে যে তুমি এটা কেন করতে যাচ্ছ। মার্কেটিং যদি বলে যে আমি এখন একটা নতুন প্রোডাক্ট বানাবো, তখন টপ ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে না যে তোমাকে নতুন প্রোডাক্ট বানানোর এই ডিসিশন কে দিয়েছে? বলবে কিনা? বলবে। হ্যাঁ, কোম্পানি যদি বলে যে আমি হচ্ছে যে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে বিশাল একটা বিলবোর্ড লাগাবো, কোন একটা কোম্পানি যদি বলে, মার্কেটিং ডিভিশন যদি বলে, তাহলে টপ ম্যানেজমেন্ট জিজ্ঞেস করবে না এসে যে মার্কেটিং কে যে তোমাকে এই সিদ্ধান্ত নিতে কে বলেছে যে তুমি ওখানে একটা বড় বিলবোর্ড লাগাবা? জি স্যার, বাধা দিবে অথবা সহযোগিতা করবে, যেটাই হোক কিছু একটা করবে, কারণ বিলবোর্ড লাগানো তো খারাপ কাজ না, ভালো কাজ। তো এখন টপ ম্যানেজমেন্টের উচিত হেল্প করা, এতে করে প্রমোশন হবে, প্রমোশন হলে প্রোডাক্ট সেল হবে, ঠিক আছে? জি।
প্রমোশন অ্যাডভার্টাইজমেন্ট হবে, অ্যাডভার্টাইজমেন্ট হলে প্রোডাক্ট সেল হবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি টপ ম্যানেজমেন্ট কি করছে, প্রভাবিত করছে। এরপরে ধরো মার্কেটিং যখন নতুন কোন একটা প্রোডাক্টের ব্যাপারে প্ল্যান করবে, তখন সাপ্লায়াররা আসবে না, সাপ্লায়ারদের র ম্যাটেরিয়ালকে কনসিডারেশন আনতে হবে না। জি স্যার। সাপ্লায়ারদের র ম্যাটেরিয়াল যদি ভালো কোয়ালিটি র ম্যাটেরিয়াল হয় তাহলে কি হবে, তাহলে প্রোডাক্টও কোয়ালিটি প্রোডাক্ট হবে। সাপ্লায়ারদের র ম্যাটেরিয়াল যদি প্রাইস বেড়ে যায় তাহলে কি হবে, ফিনিশড গুডস এর প্রাইসও বেড়ে যেতে হবে, আর নাহলে তো প্রফিট কমে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। সাপ্লায়াররা যদি দেরি করে, সাপ্লায়াররা যদি দেরি করে তো তাহলে কি হবে, সাপ্লায়াররা যদি দেরি করে তাহলে ফিনিশড গুডস ঠিক সময়ে প্রডিউস হবে না। ওটা ঠিক সময়ে বাজারে যাবে না স্যার। বাজারে যাবে না, ঠিক সময়ে বাজারে যাবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার এখানে। তার মানে সাপ্লায়াররাও প্রভাবিত করছে। এরপরে আসো কম্পিটিটরের ব্যাপার। কম্পিটিটররা কি করবে, কম্পিটিটররা মার্কেটে নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসে। কম্পিটিটররা যখন নতুন প্রোডাক্ট নিয়ে আসে তখন কি হয়, কম্পিটিটররা নতুন প্রোডাক্ট নিয়ে আসলে আমার প্রোডাক্টের ডিমান্ড কমে যেতে পারে, তাহলে তারা আমার মার্কেটিং কে প্রভাবিত করছে না? জি স্যার। করছে। আচ্ছা, তো এটা গেল মাইক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস এর কথা। এরকম আমরা পড়বো, ইন ডিটেইল পড়বো এগুলা। এরপরে যেমন ম্যাক্রো এনভায়রনমেন্টাল কিছু ফোর্স আছে যারা কি করে, লার্জার সোসাইটাল ফোর্সেস, একটু বাইরে থেকে যারা প্রভাবিত করে। তো একটু বাইরে থেকে প্রভাবিত করে এবং যাদের উপরে আমাদের তেমন কোনো কন্ট্রোল নাই, তারা কারা? মার্কেটিং এর ক্ষেত্রে তারা হচ্ছে যেমন টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজিক্যাল ফোর্সেস। এই যে এই যে দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এখানে কি দেখা যাচ্ছে, এখানে হচ্ছে শুধু মার্কেটিং না, কোম্পানিকে, পুরো কোম্পানিকেই প্রভাবিত করছে, পুরো কোম্পানিকেই প্রভাবিত করছে কারা? ডেমোগ্রাফিক ফোর্সেস, টেকনোলজি, ইকোনমিক ফোর্সেস, ন্যাচারাল ফোর্সেস, টেকনোলজিক্যাল ফোর্সেস, নাকি? জি স্যার। পলিটিক্যাল ফোর্সেস, কালচারাল ফোর্সেস, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই ফোর্স গুলো কি করছে, এই মার্কেটিং কে প্রভাবিত করছে বা পুরো কোম্পানিটাকেই প্রভাবিত করছে। তাহলে এই ফোর্স গুলোকে আমরা বলি ম্যাক্রো এনভায়রনমেন্ট। কি এগুলা বলো, এগুলা কি? স্যার ম্যাক্রো এনভায়রনমেন্ট। ম্যাক্রো এনভায়রনমেন্ট কেন, এগুলোকে ম্যাক্রো কেন বলছি? কারণ স্যার এগুলো বাইরে থেকে প্রভাবিত করে আর এগুলোর উপর আমাদের কন্ট্রোল নাই। হ্যাঁ, কারণ আর এরা লার্জার সোসাইটাল ফোর্সেস। এক্স্যাক্টলি, এবার তোমরা ঠিক মতো বলেছো, যারা হচ্ছে লার্জার সোসাইটাল ফোর্সেস। আমরা এবার শুরু থেকে আসি। তানজিমার বিল, তাহলে মাইক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস গুলো আমরা একটা একটা করে দেখি না?
প্রথমেই আছে কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। তো কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট মানে কি? মানে হচ্ছে মার্কেটিং ছাড়া, কোম্পানির ভিতরের, হ্যাঁ মার্কেটিং ছাড়া কোম্পানির ভিতরে আর যারা আছে, মার্কেটিং ছাড়া কোম্পানির ভিতরে আর কারা কারা আছে? এই যে দেখেন, এই যে মার্কেটিং এর বাইরে এরা আছে, কারা বলো তো? Top management, finance, R&D, purchasing, manufacturing, accounting. হ্যাঁ, টপ ম্যানেজমেন্ট হলো প্যারেন্ট, বাবা মা। ফাইন্যান্স হলো ভাই, এক ভাই। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হলো এক বোন। পারচেজিং হলো আরেক ভাই। ম্যানুফ্যাকচারিং হলো আরেক ভাই। অ্যাকাউন্টিং হলো আরেক বোন। ঠিক আছে? তাহলে বোন ভাই ভাই ভাই, হ্যাঁ, তারপরে বোন অথবা ভাই বোন, ভাই ভাই বোন, ভাই বোনেরা এবং বাবা মা, এরা কি করবে? প্রভাবিত করবে। যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম আমরা এক্সাম্পল দিয়ে, যে রাউদার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নিতে গেলে কি করবে? তার ফ্যামিলি মানে হ্যাঁ, মানে হচ্ছে তার বাবা মা এবং তার ভাই বোনেরা এখানে এসে মানে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, পজিটিভলি অথবা নেগেটিভলি। যদি পাত্র পছন্দ হয় তাহলে তার ফ্যামিলি মেম্বাররা বলবে যে শরীফ স্যার আপনি তো বিশাল একটা ভালো কাজ করছেন, আমাদের জন্য একটা একেবারে পারফেক্ট পাত্র খুঁজে দিয়েছেন, চলেন বিয়ে শাদীতে আপনিও থাকবেন আমরাও থাকি, যা যা খরচ টরচ আছে আমরা দিব, অসুবিধা নেই। বলবে কিনা? বলবে? জি স্যার। আর যদি পাত্র পছন্দ না হয় তাহলে বলবে যে আপনি এটা কি করলেন, আপনাকে এই অধিকার কে দিয়েছে? ঠিক আছে? এই আমাদের নেচারটা এরকম, আমাদের কোনো কিছু পছন্দ হইলে আমরা ওটাকে মেনে নিই, আর পছন্দ না হইলে আমরা ওটার বিপক্ষে অনেকগুলা যুক্তি খাড়া করি। তাহলে যে কোনো উপায়ে কি করছে যে এরা প্রভাবিত করছে মার্কেটিং এর যে সিদ্ধান্ত, যে টার্গেট গ্রুপের সাথে সে একটা প্রফিটেবল লং টার্ম রিলেশনশিপ তৈরি করবে, সাকসেসফুল রিলেশনশিপ তৈরি করবে, সেখানে এরা প্রভাবিত করে। কিভাবে? টপ ম্যানেজমেন্ট তারা পলিসি মেকিং দিয়ে হেল্প করে, পলিসি এবং স্ট্র্যাটেজি ফর্মুলেশন করে টপ ম্যানেজমেন্ট। তাহলে কোম্পানির ওভারঅল স্ট্র্যাটেজি তারা তৈরি করে, বা কর্পোরেট স্ট্র্যাটেজি তারা তৈরি করে, আর মার্কেটিং তৈরি করে মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং এর স্ট্র্যাটেজি কর্পোরেট স্ট্র্যাটেজির সাথে মিল থাকতে হয়, না থাকলে মার্কেটিং স্ট্র্যাটেজি কি করবে না? মুভ করবে না। ইট উইল নট ওয়ার্ক ইফ ইট ডাজ নট ম্যাচ উইথ কর্পোরেট স্ট্র্যাটেজি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো? জি স্যার। এখন ধরো আইআইইউসি হচ্ছে তাদের কর্পোরেট স্ট্র্যাটেজি হচ্ছে যত আমাদের খরচ হোক আর যাই হোক না কেন আমরা ছেলে এবং মেয়েকে আলাদা আলাদা ক্লাসে রাখবো, এরকম কিনা? জি জি। তাহলে এখন ধরো আমাদের এটা হচ্ছে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, আমরা চিন্তা করছি যে আমরা আইইউসি কে খরচ কমাই দিব। সেটা কি? সেটা হচ্ছে এই অনলাইন ক্লাসগুলো আমাকে ছেলেদেরকেও পড়াইতে দেওয়া হয়েছে, মেয়েদেরকেও পড়াইতে দেওয়া হয়েছে। ধরো একই সাবজেক্ট দেওয়া হয়েছে মার্কেটিং, তো তাহলে আমি বলবো একই সাবজেক্ট আমি দুইবার পড়াবো কেন? আমি এক কাজ করি, আমি মেল ফিমেল সবাইকে একসাথে জুমে ইনভাইট করি, সবাই এখানে আসুক ক্লাসে। এটা জুমই তো, ওরা তো আর একসাথে একই ক্লাসরুমে এসে বসতেছে না, এটা তো অনলাইন। এখানে এসে বসুক, বসে এরা এন্টার করুক, সবাইকে মিটিং আইডি দিয়ে দিলাম, এসে ওরা ক্লাস করুক। তাহলে বলো এই ইকোনমিক্স ডিপার্টমেন্টের এই কস্ট সেভিং এর যে পলিসি, এটা হয়তো কোম্পানির ভালোর জন্যই হয়েছে, কিন্তু এটা আইআইইউসির কি টোটাল যে মিশন ভিশন বা কর্পোরেট স্ট্র্যাটেজি ওটার সাথে ম্যাচ করবে? না, ম্যাচ করবে না। ঠিক আছে? আমি অনলাইনে আনি আর যেখানেই আনি, কেউ যদি মানে অ্যাবিউসিভ কিছু করতে চায় তাহলে সেটা অনলাইনেও পসিবল। বলো জুমের মধ্যে পার্সোনালি একজন আরেকজনকে মেসেজিং করা যায় না? জি স্যার। জি স্যার, যাই।
চ্যাটিং করা যায়, টেক্সটিং করা যায়। অবশ্য সেন্টার থেকে যিনি হোস্ট উনি বন্ধও করে রাখতে পারেন, সেটাও ঠিক আছে, কিন্তু আবার উনি যদি একটু কেয়ারলেস থাকেন তাহলেই কিন্তু দেখা গেছে একজন আরেকজনকে চ্যাট করে তোমার এই যে ইয়ে করতে পারবে। হ্যাঁ, যেমন তোমরা কি এখানে দেখতে পাও যে এখানে একটা বার আছে, এই কন্ট্রোল বার, এখান থেকে আমি যদি এই যে সিকিউরিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে এই যে চ্যাট অপশনটা যেটা আছে এটা আমি চাইলে অফ করে দিতে পারি। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, সিকিউরিটি অপশন থেকে এখানে চ্যাট একটা অপশন আছে, আমি এই চ্যাট অপশনটা ইয়ে করে দিতে পারি, এটা ডিসিলেক্ট করে দিতে পারি। তো আমি যদি সেরকম করি তাহলে দেখা গেছে যে কেউ আর চ্যাট করতে পারবে না। ঠিক আছে, এখন এখানে আছে allow participants to share screen, allow participants to chat, allow participants to rename themselves, allow participant to unmute, হ্যাঁ, allow participant to annotate। annotate যদি আমি অ্যাক্টিভেট করে দেই তাহলে তোমরাও এখানে আঁকাঝোঁকা করতে পারবা। বুঝতে পেরেছো? হ্যাঁ, আবার এই যে আনমিউট অপশনটা আমি যদি ইয়ে করে দেই তাহলে তোমরা আর তোমাদেরকে আনমিউট করতে পারবা না, এটা যদি আমি উঠিয়ে দেই। তারপরে চ্যাট অপশনটাও যদি আমি বন্ধ করে দেই এখান থেকে তাহলে তোমরা কেউ কাউকে চ্যাট করতে পারবে না। তাহলে দেখো এটা কন্ট্রোল সিস্টেম আছে, কিন্তু স্টিল আইআইইউসি চায় ছেলে মেয়েদের মধ্যে এইভাবে দেখা সাক্ষাৎও না হোক। ঠিক আছে, ইট ইজ ভেরি মাচ পসিবল যে আমি যদি এখন এই যে এখানে একটা অপশন আছে পার্টিসিপেন্টস, এখানে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কারা কারা আছে, রাফিয়া, ফারহানা, মিশু, নুসরাত, করিমেই। তো অ্যাটলিস্ট তো পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে সবাই সবার নামগুলো তো দেখতে পাবে। বুঝতে পেরেছো? তাহলে এই জন্য আইআইইউসি অনলাইনেও সেপারেট রাখছে। বুঝতে পেরেছো? তো এখন আমি যদি ইকোনমিক্স ডিপার্টমেন্ট বলি যে না আমি সেপারেট রাখবো না, আমি এক করে ফেলবো, তাহলে এটা কি পসিবল হবে? আইআইইউসি টপ ম্যানেজমেন্ট মেনে নিবে? না, মেনে নিবে না। মেনে নিবে না। তো তাহলে দেখো আমার তোমাদের সাথে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের জায়গাটাতে আমাকে আইইউসি কে জিজ্ঞেস করে করে কিন্তু করতে হবে, স্টেপ করতে মানে স্টেপ ফেলতে হবে। ঠিক আছে, আমি চাইলেই সবকিছু করতে পারবো না। তাহলে মার্কেটিং চাইলেই সবকিছু করতে পারে না, তাকে টপ ম্যানেজমেন্টের কাছে জিজ্ঞেস করতে হয়, তাদের পলিসি গাইডলাইন নিতে হয়। ওকে? জি স্যার। জি স্যার। এরপরে আছে কি? এরপরে আছে ফাইন্যান্স। মার্কেটিং কোনো কিছু প্ল্যান করলে, প্রোডাক্ট প্ল্যান করলে, প্রমোশন যদি সে প্ল্যান করে, এই সমস্ত বিষয়গুলো, তারপরে ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি প্ল্যান করে, তাহলে তাকে এখানে যে খরচ আছে সেই খরচটা ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল আনতে হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল ছাড়া সেটা করতে পারবে না। ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলতে হবে যে ঠিক আছে তুমি যেটা করছো এটার জন্য আমার কাছে বাজেট আছে। সাপোজ মার্কেটিং একটা টেলিভিশন কমার্শিয়াল লঞ্চ করতে চায়, একটা টিভিসি, ঠিক আছে, একটা টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্ট লঞ্চ করতে চায়, তাহলে তাকে ফাইন্যান্সের কাছে জিজ্ঞেস করতে হবে যে তোমার কাছে কি বাজেট আছে, আমি টিভিসি করতে চাই। ফাইন্যান্স যদি বলে যে ওকে আমার কাছে প্রমোশনাল বাজেট আছে, তুমি যাও, ইউ প্লিজ গো ফর টিভিসি, তাহলে যেতে পারবে, আদারওয়াইজ যেতে পারবে না স্যার। না, পারবে না। পারবে না। এরপরে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস, তারা ইনোভেটিভ আইডিয়া জেনারেট করে। ঠিক আছে, প্রোডাক্ট কেমন হবে, কাস্টমাররা রিসেন্টলি কি ধরনের প্রোডাক্ট পছন্দ করতে চায়, কম্পিটিটররা কি ধরনের প্রোডাক্ট মার্কেটে নিয়ে এসছে, তারপরে ধরো মার্কেটে ডিমান্ড আছে কিনা প্রোডাক্টের, এই সমস্ত বিষয়গুলো নিয়ে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাজ করে। তো তার তথ্য ছাড়া আমি কি আমার মার্কেটিং ঠিকভাবে চালাতে পারবো বলো? না স্যার। পারবো না। আমি একটা প্রোডাক্ট ডিজাইন তাকে করতে বললাম, সে করলো, এটা করে আমি মার্কেটে দিলাম, দেখা গেছে এর থেকে ভালো ডিজাইনের প্রোডাক্ট অলরেডি মার্কেটে আছে, তো তাহলে লাভ হলো কি? এরপরে পারচেজিং। হ্যাঁ, মার্কেটিং সাকসেসফুলি করতে গেলে তাকে অনেক স্টাফস এন্ড ইকুইপমেন্টস পারচেজ করতে হবে। তো সেই পারচেজিং বা র ম্যাটেরিয়ালস পারচেজ করতে হবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে হলে, তাহলে সেগুলো পারচেজিং এর কাছ থেকে পারমিশন নিতে হবে বা তাদের সাপোর্ট নিতে হবে। এরপরে ম্যানুফ্যাকচারিং আছে। ম্যানুফ্যাকচারিং তো আমাকে প্রোডাক্টটা বানাইই দেবে, আমি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সাথে কথা বলে প্রোডাক্ট ডিজাইন দেবো ম্যানুফ্যাকচারিং কে, ম্যানুফ্যাকচারিং সেই ডিজাইন অনুযায়ী আমাকে প্রোডাক্ট বানাই দিতে হবে। যদি ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে ডিফেকশন থাকে তাহলে আমার প্রোডাক্ট ডিফেক্টিভ প্রোডাক্ট হবে। ডিফেক্টিভ প্রোডাক্ট দিয়ে আমি ভালো মার্কেটিং করতে পারবো? না স্যার। পারবো না। এই যে দেখো যারা জুস তৈরি করে, সেই জুসের মধ্যে বলছে যে কিছু
কেমিক্যাল দেওয়া থাকে, যে কেমিক্যাল গুলো দিলে পরে তোমার ব্যাকটেরিয়ার ইয়ে হয় না, স্প্রেড করে না, অথবা ব্যাকটেরিয়ার ইফেক্ট থেকে করা যায়, বা ওইটা তোমার এটার গ্রেডটা তাড়াতাড়ি নষ্ট হয় না, হ্যাঁ, যদি প্রিজারভেটিভ দেওয়া থাকে। তো প্রিজারভেটিভ আবার কি হেলথের জন্য আসলে খুব বেশি সাপোর্টিভ? না স্যার। সাপোর্টিভও না। তাহলে আমি একটা জিনিসকে, এটা ব্যাকটেরিয়া রোধ করতে গিয়ে ওইটা যেন পেরিশ না হয়ে যায় খুব দ্রুত, ঠিক আছে, ওইটার গ্রেড যেন স্পয়েল না হয়ে যায়, সেই জন্য আমি প্রিজারভেটিভ দিচ্ছি, কিন্তু প্রিজারভেটিভটা মানুষের হেলথের জন্য ভালো না। তাহলে এটা এক ধরনের আমরা বলতে পারি যে ইটস এ কাইন্ড অফ ম্যানুফ্যাকচারিং ডিফেকশন। হ্যাঁ, তো তাহলে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমি দীর্ঘদিন মার্কেটে সার্ভাইভ করতে পারবো না। হ্যাঁ, এই যে দেখো ফ্রুটিকা কি করেছে, ফ্রুটিকা বলছে না আমরা প্রিজারভেটিভ ইউজ করব না, আমরা কি করব, যে রুমটার মধ্যে এটা ফিলিংটা হবে ওই রুমটাকেই আমরা কি করে ফেলছি, ব্যাকটেরিয়া ফ্রি করে ফেলছি। তাহলে কোনোভাবেই আমার প্রিজারভেটিভ ব্যাকটেরিয়ার কন্ট্যাক্টেই আসছে না, তাহলে আমাকে ব্যাকটেরিয়া ফ্রি রাখতে গিয়ে কোনো প্রিজারভেটিভ ইউজ করতে হবেই না। আমার প্রোডাক্ট দীর্ঘদিন পর্যন্ত ইনট্যাক্ট থাকবে, এমনিতেই থাকবে। কেন থাকবে? কারণ এর মধ্যে ব্যাকটেরিয়ার কোনো ইয়ে আসে নাই, কন্ট্যাক্ট তৈরি হয়নি, ঠিক আছে। তারা ডিফারেন্ট একটা ওয়েতে ইউজিং টেকনোলজি, যে রুমের মধ্যে তারা ফিলিংটা করে ওই রুমটা ব্যাকটেরিয়া ফ্রি, ওখানে তারা একটা স্ক্যানার লাগিয়ে দিয়েছে, ওইটা স্ক্যান করতে থাকে সবসময়, যদি কোনো ব্যাকটেরিয়ার প্রেজেন্স থাকে ওই রুমে, সাথে সাথে ওই স্ক্যানার কমান্ড দিয়ে টোটাল সিস্টেমটাকেই বন্ধ করে দেয়, ঠিক আছে। টোটাল জুস প্রোডাকশন বন্ধ হয়ে যাবে যদি ব্যাকটেরিয়া ওই রুমের মধ্যে ঢুকে পড়ে কোনোভাবে। বুঝতে পেরেছো? জি স্যার। এই জন্য ফ্রুটিকা ক্লেম করতে পারে যে একটু বেশি পিওর। সো দেখো ম্যানুফ্যাকচারিং এখানে একটা বড় ধরনের রোল প্লে করছে। এরপরে আছে হলো অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর কাজ কি? অ্যাকাউন্টিং এর কাজ হচ্ছে রেকর্ড। এরপরে তোমার ব্যালেন্স শিট তৈরি করে দেওয়া, তোমার ইনকাম স্টেটমেন্ট তৈরি করে দেওয়া, তোমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া, এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর কাজ। হ্যাঁ, তো তাহলে এরা বিভিন্ন ভাবে মার্কেটিং এর যে অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, যে অ্যাক্টিভিটিসটা হচ্ছে টু এস্টাবলিশ, টু ডেভেলপ এন্ড মেইনটেইন রিলেশনশিপ, সাকসেসফুল রিলেশনশিপ উইথ বায়ার্স, ওই জায়গাটাকে এরা সবাই প্রভাবিত করছে। এই জন্য এদেরকে আমরা বলছি এরা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ফোর্স। এই কোন এনভায়রনমেন্টাল ফোর্স? যেটা হচ্ছে কোম্পানির ইন্টারনাল এনভায়রনমেন্ট। এই যে এখানে যেটা বলছে functional areas inside a company that have an impact on the marketing department's plans. ঠিক আছে? এতক্ষণ আমরা যে বিষয়গুলো বললাম, টপ ম্যানেজমেন্ট থেকে নিয়ে শুরু করে ফাইন্যান্স, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, তারপরে পারচেজিং অ্যাকাউন্টিং, ওখানে আরেকটা গ্রুপ আছে যেটা অবশ্য টপ ম্যানেজমেন্টের মধ্যে তারা হয়তো অ্যাড করে দিয়েছে, ওটাকে বলে HR, হিউম্যান রিসোর্সেস। বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, হিউম্যান রিসোর্সেরও এখানে বড় ধরনের একটা প্রভাব আছে। যেমন তোমার কিছু সেলস স্টাফ লাগবে, তুমি একটা সেলস প্রমোশন ক্যাম্পেইন করতে যাচ্ছ, এখানে কিছু সেলস রিপ্রেজেন্টেটিভ লাগবে, তাহলে এটা লোক রিক্রুটমেন্টের কাজ কে করবে? রিক্রুটমেন্টের কাজ করে HR। বুঝতে পেরেছো? তাহলে অবশ্যই তোমাকে HR এর কাছ থেকে এটার নিতে হবে, পারমিশন নিতে হবে, তুমি যদি কাউকে এখানে ডেপ্লয় করতে চাও বা এমপ্লয় করতে চাও। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে ইনক্লুডিং মার্কেটিং, আদার যে এরিয়াগুলো আছে সেগুলোকে বলা হয়, সবগুলোকে বলা হয় কোম্পানির ফাংশনাল এরিয়া। তবে এখানে কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে মার্কেটিং ছাড়া বাকি যেই তার ভাই বোন গুলো আছে বা বাবা মা আছে টপ ম্যানেজমেন্ট, তারা কি করবে? তাকে যেহেতু প্রভাব বিস্তার করে, এই জন্য তাদেরকে আমরা বলছি কোম্পানিজ ইন্টারনাল এনভায়রনমেন্ট। কি এটা? হ্যাঁ, মানে হচ্ছে আমি একা যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাই, তাহলে আমার ফ্যামিলি আগে আমাকে প্রভাব বিস্তার করবে, তারা আমাকে বলবে। দীর্ঘদিন ধরে আমি একটা নতুন বাসায় যেতে চাচ্ছি, আমার ওয়াইফ আমাকে বলেছে না খবরদার নতুন বাসায় যাওয়া যাবে না এখন। বুঝতে পেরেছো? তাহলে আমার নতুন বাসায় যাওয়া হচ্ছে না। কেন হচ্ছে না? ডিউ টু ভেটো অফ মাই ওয়াইফ। অলরাইট? হ্যাঁ, তাহলে তারা কিন্তু বড় প্রভাব বিস্তার করতে পারে, খুব প্রভাব বিস্তার করতে পারে। সেকেন্ডলি আমরা যেটা বলছি, সাপ্লায়ারদের কথা বলেছি অলরেডি তোমাদেরকে, যে দে প্রোভাইড রিসোর্সেস
needed to produce goods and services and are an important link in the value delivery system. So total value delivery system এ তারা কি করে এখানে যেমন তুমি বার্গার বানাইতে যাচ্ছ, বার্গার সাপোজ ম্যাকডোনাল্ড অথবা কেএফসি বার্গার তৈরি করতে যাচ্ছ, তো বার্গার তৈরি করতে গেলে কি লাগবে? ব্রেড লাগবে না? লাগবে। ব্রেড লাগবে। তো এই ব্রেড কি কেএফসি বানায়? না। না। ম্যাকডোনাল্ড বানায় ব্রেড? বানাইতে পারে, যদি ব্যাকওয়ার্ড লিংকেজ থাকে তাহলে বানাইতে পারে, কিন্তু ইউজুয়ালি হয়তো দেখা গেছে এটা বানায় না। তাদের ফোকাস ওটা না, তাদের ফোকাস হচ্ছে বার্গার, তাদের ফোকাস ব্রেড না। ব্রেড তারা হয়তো আরেকটা কোম্পানির কাছ থেকে আনতেছে, সাপোজ ধরো ডিসেন্ট পেস্ট্রি শপ, তাদের কাছ থেকে হয়তো সে নিয়ে আসতেছে ব্রেড, অথবা চিটাগাং বেকারি বা চিটাগাং কনফেকশনারি, ওদের কাছ থেকে হয়তো ব্রেড নিয়ে আসতেছে। ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা যেটা করতে পারে সেটা হচ্ছে যে দেখো তোমরা তো ব্রেড বানাও, আমার তো ব্রেড লাগে বার্গার বানাতে, ঠিক আছে, তুমি আমাকে ব্রেডটা এই রেটে দিবা এবং এই কোয়ালিটিতে দিবা। সে হয়তো কোয়ালিটি প্রেসক্রিপশনও দিতে পারে সাপ্লায়ারকে। ক্লিয়ার? জি স্যার। বাংলাদেশে যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচার করে, যারা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করছে, তারা কি সবাই কাপড় বানায়? না। কাপড় বানায় না, তারা কি বানায়? শার্ট প্যান্ট বানায়, অথবা যে যে গার্মেন্টস আছে সেগুলো বানায়। সেটার জন্য যে ফ্যাব্রিক লাগবে, যে বাটন লাগবে, যে জিপার লাগবে, এগুলো কি তারা ইয়ে থেকে কিনে, তোমার মানে নিজেরা বানায় নাকি বাইরে থেকে কিনে? বাইরে থেকে। বাইরে থেকে কিনে, হয়তো মোস্ট অফ দা ফ্যাব্রিক্স যেগুলো চায়না থেকে আসছে অথবা ইন্ডিয়া থেকে আসছে ফ্যাব্রিক্স। হ্যাঁ, বাংলাদেশের কাপড়ের বাজারে যাও, যে দেখবা যে বেশিরভাগ কাপড় হচ্ছে হয় চায়না থেকে আসছে আর ইন্ডিয়া থেকে আসছে। তাহলে এটা কি, যে এটা হচ্ছে যে তুমি একটা ড্রেস বানাচ্ছ, কিন্তু ড্রেসের জন্য তোমার কাপড় লাগবে, বাটন লাগবে, তারপরে হচ্ছে তোমার জিপার লাগবে, তারপরে স্টিচিং করতে গেলে তোমার ইয়ে লাগবে, নিডলস লাগবে, এই সমস্ত জিনিসগুলো, মেশিনারিজ, হ্যাঁ, এগুলো সব হ্যাঁ বাইরের থেকে আরেকজনের কাছ থেকে নিতে হবে। যেমন ধরো আইআইইউসি কি করছে? এডুকেশন সেল করছে, কিন্তু এই এডুকেশন প্রোভাইড করতে গিয়ে যে মার্কার লাগতেছে, ডাস্টার লাগতেছে, টেবিল চেয়ার লাগতেছে, এগুলা কি আইআইইউসি নিজে তৈরি করতেছে বসে বসে? না স্যার। আইআইইউসির অফিসাররা এসে এখানে কি করে, মার্কার বানায়? না স্যার, অন্য জায়গা থেকে কিনে নেয়। হ্যাঁ, তো তাহলে সাপ্লায়ার্স ইটস ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওভারঅল ভ্যালু ডেলিভারি সিস্টেমকে কি করবে, একটা সিগনিফিকেন্স করবে, একটা ওয়েটেজ দেবে, একটা সিগনিফিকেন্স দেবে। হ্যাঁ, তো ম্যাকডোনাল্ড, কেএফসি এরা অথবা বিএফসি যারা আছে এরা, বা সাদিয়াস কিচেন, এরা যখন বার্গার তোমাকে দেবে অথবা চিকেন দেবে, চিকেন কি ওরা নিজেরা প্রডিউস করে? না, নিজেরা প্রডিউস, চিকেন বাইরে থেকে কিনে নিয়ে আসে। তাহলে এটাই হচ্ছে যে সাপ্লায়ারদের ইম্পর্টেন্স মার্কেটিং এ, যে সাপ্লায়াররা ভ্যালু ডেলিভারি সিস্টেমে কন্ট্রিবিউট করে। এরপরে হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। কারা এটা? মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ। ব্যাংক মনে হয়। হ্যাঁ, কি বলেছো? যারা সেলে প্রমোট করতে হেল্প করে। এক্স্যাক্টলি। তো এখানে অনেক ধরনের ইন্টারমিডিয়ারিজ আছে, শুধুমাত্র সেলে প্রমোট করছে এরকমই না। হ্যাঁ, তোমার ধরো মার্কেটিং রিসার্চ ফার্ম আছে, ওরাও ইন্টারমিডিয়ারিজ। তারপর হচ্ছে মিডিয়া ফার্ম আছে, তারপরে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার স্যার ব্যাংক কি মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ? ডিস্ট্রিবিউশন ফার্মস আছে। হ্যাঁ, ব্যাংক অনেক সময় ইন্টারমিডিয়ারি হিসেবে রোল প্লে করতে পারে। হ্যাঁ, ইনভেস্টররা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি, ঠিক আছে। মার্কেটিং রিসার্চ ফার্মস আছে, মার্কেটিং কনসালটেন্সি ফার্মস আছে, ঠিক আছে। তারপরে অ্যাডভার্টাইজিং ফার্মস আছে, তারপরে মিডিয়া আছে, মিডিয়া ফার্মস। হ্যাঁ, এইভাবে করে আছে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ আছে। এই তাহলে তারা কি করে, তাদের কাজ কি, তারা হচ্ছে দে প্রমোট, সেল এন্ড ডিস্ট্রিবিউট ইটস গুডস টু দা ফাইনাল বায়ার্স। ওকে, ফাইনাল বায়ার্স, দ্যাট ইজ আমরা একটা একেবারে মিনিমাম একটা एग्जांपल হিসেবে বলতে পারি রিসেলার যারা আছে, রিসেলার্স। অলরাইট, ক্লিয়ার? এরপরে আছে কাস্টমার, কম্পিটিটর এবং পাবলিক। কাস্টমাররা কি করছে দেখো,
বলছে there are 5 types of markets বা customers that purchase a company's goods and services, যারা কোম্পানির গুডস এবং সার্ভিসেস কে করছে কি কিনছে। হ্যাঁ, তো তারা যদি কাস্টমাররা যদি না কেনে তাহলে তোমার মার্কেটিং চলবে না স্যার। চলবে না। তারা কিনছে এবং তারা অনেক সময় কি করছে তোমাকে ইনপুট দিচ্ছে যে তুমি আসলে কি ধরনের প্রোডাক্ট বানাবে। কাস্টমাররা কিন্তু বলে দিচ্ছে, রিভিউ। হ্যাঁ, কাস্টমাররা তোমাকে ইনপুট দিচ্ছে, তারা তোমাকে গাইড করছে, ডিকটেট করছে যে তুমি এই ধরনের বানাও। ঠিক আছে, বাংলাদেশে যে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো আছে, বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি গুলোর হচ্ছে তোমার অলমোস্ট 90 থেকে 95% বায়ার হচ্ছে বিদেশি। বুঝছো, বাংলাদেশে গার্মেন্টস কোম্পানি গুলো বাংলাদেশি কোনো কোম্পানির জন্য প্রোডাক্ট মানে খুবই কম বানায়। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তো তাহলে যারা বিদেশি এই যে বায়ার যারা আছে ফ্রান্সে, তারপরে জার্মানিতে, ইউনাইটেড স্টেটসে, তারপরে ইউরোপে, হ্যাঁ, স্পেনে যে সমস্ত বায়াররা আছে বা আফ্রিকার কিছু কান্ট্রিতে যে বায়াররা আছে, তারা কি করছে এখানে গার্মেন্টস কোম্পানিকে ডিজাইন পর্যন্ত দিয়ে দিচ্ছে, বলছে আমাকে তুমি এই ডিজাইনে প্রোডাক্ট বানিয়ে দিবা। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এখানে 5 টাইপস বলছে, যে 5 টাইপস গুলা কি কি কাস্টমার? এই যে, আচ্ছা স্যার। বলো কারা কারা? কনজিউমার মার্কেটস, বিজনেস মার্কেটস, রিসেলার মার্কেটস, গভর্নমেন্ট মার্কেটস, ইন্টারন্যাশনাল মার্কেটস। এক্স্যাক্টলি, ভেরি গুড। এরাই হচ্ছে 5 টাইপস অফ কনজিউমার্স বা 5 টাইপস অফ কাস্টমার্স। কাস্টমার মানে কি? কাস্টমার মানে মার্কেট বা বায়ার। আমরা পড়েছি না মার্কেটিং এ? আমরা পড়েছি কিনা কোর কনসেপ্টস এর মধ্যে? মার্কেট বলতে কি বোঝায়? বায়ার। তাহলে এক ধরনের বায়ার আছে যারা হচ্ছে কনজিউমার বায়ার, আরেক ধরনের বায়ার আছে যারা বিজনেস বায়ার্স, আরেক ধরনের বায়ার আছে যারা রিসেলার্স, আরেক ধরনের বায়ার আছে যারা গভর্নমেন্ট, আরেক ধরনের বায়ার আছে ইন্টারন্যাশনাল বায়ার্স। ওকে, তাহলে কনজিউমার বায়ার কারা? কনজিউমার মার্কেট কারা? যে গ্রুপটা কোনো একটা গুডস এবং সার্ভিসের বেনিফিট ডাইরেক্টলি এনজয় করে। ওকে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি অফ গুডস এন্ড সার্ভিসেস। গুডস এবং সার্ভিসেস এর ডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা, তো ডাইরেক্ট বেনিফিশিয়ারি কারা? সাপোজ আমরা যখন বাজার থেকে মার্কার কিনি, আমরা ইন্ডিভিজুয়ালি, তুমি যখন কিনো, আমি যখন কিনি, ঠিক আছে, রাউদা যখন কিনে, তারপরে ফারহানা মিশু যখন কিনে, রাফিয়া যখন কিনে, নুসরাত, ফারজানা, নাইমা ওরা যখন কিনে, তো তোমরা কি একসাথে 1-2 হাজার মার্কার কেনো নাকি? না স্যার। 5-10 হাজার? স্যার একটাই। একটাই। আলফা কি হবে? কনজিউমার মার্কেট হচ্ছে ওই গ্রুপটা যারা সরাসরি কোনো একটা গুডস এবং সার্ভিসেস এর বেনিফিট এনজয় করে। যেমন আমরা এই যে খুচরা যারা আছি, বাজার থেকে আমরা মার্কার কিনবো, একটাই কিনবো, অথবা ম্যাক্সিমাম কিনলে না হয় 1 ডজন কিনবো। কয় ডজন কিনবো? 1 ডজন। 1 ডজন। ম্যাক্সিমাম কিনলে 1 ডজন কিনবো। 1 ডজনের বেশি কি আসলে আমাদের লাগে বাসায় কোনো কাজে, বলো? না স্যার। লাগে না। তাহলে দেখো আমাদের বাইং নেচারটাও কিন্তু ডিফারেন্ট। যারা কনজিউমার বা কনজিউমার মার্কেটের বাইং নেচারটাও ডিফারেন্ট। তারা আসলে বিসমিল বা ইন্ডিভিজুয়াল ইউনিট কেনে, তারা একসাথে কেনে না। এবং তারা কার কাছ থেকে কেনে? তারা রিটেইলারদের কাছ থেকে কেনে। কার কাছ থেকে কেনে? রিটেইলার, বাসার কাছে যে দোকানদার আছে, স্টেশনারি দোকান আছে, ওর কাছ থেকে কিনবে। নাকি গিয়ে হচ্ছে রিয়াজউদ্দিন বাজার থেকে পাইকারি কিনে নিয়ে আসবে? কোনটা? না স্যার। হ্যাঁ, তো তাহলে যেটা বলছে এখানে, কনজিউমার মার্কেটদের বাইং নেচারটাও ডিফারেন্ট হয়, তাদের প্রাইসিং ডিফারেন্ট হয়, তাদের জন্য ডিস্ট্রিবিউশন চ্যানেল একেবারে তাদের ঘরের কাছাকাছি পর্যন্ত চলে আসে। হ্যাঁ, সো নিয়ার বাই লোকেশন থেকে তারা পারচেজ করে। তারা খুবই একেবারে লো ভলিউমে পারচেজ করে, লার্জ ভলিউমে পারচেজ করে না। এরা হচ্ছে কনজিউমার মার্কেট। এরপরে যেমন আরেকটা হচ্ছে বিজনেস মার্কেট। কি মার্কেট এটা? বিজনেস মার্কেট। যেমন হচ্ছে আইআইওসি,
কারা? IIC. হ্যাঁ, আইআইইউসি যখন মার্কার কেনে তখন নিশ্চয়ই 1 ডজন কেনে। জি স্যার। না, 1 ডজন কিনে না, অনেকগুলো না কিনে। স্যার, 1 ডজন আরো কিনবে না। বেশি কেনে। আইআইইউসি যখন কেনে তারা কিনে হলো এ লট, একটা লটে কেনে, এবং জি স্যার। তারা কখনোই হচ্ছে এই কাছাকাছি স্টেশনারি দোকান থেকে কেনে না। তাদের কাছে, পাইকারি। হ্যাঁ, তাদের কাছে লোকজন আসে, এসে বলে যে আমরা মার্কার বিক্রি করি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিনতে পারেন। বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, আমার এক ছাত্র ফেনীতে একটা দোকান দিয়েছে, ও এই ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো সে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলো খুঁজে বেড়াচ্ছে, যেখানে গিয়ে সে কি করবে, একটা কন্ট্যাক্ট মেনটেন করতে পারবে যে তারা যত মার্কার কিনবে, যত স্টেশনারিজ কিনবে, সবগুলো যেন তার কাছ থেকে কিনে। ঠিক আছে? কিছুদিন আগে সে তার কার্ড ডিজাইন করার জন্য আমাকে বলেছিল, আমি তাকে হেল্প করেছিলাম। তো তাহলে এটা হচ্ছে বিজনেস মার্কেট, যে যারা কি করে একটা লটে কেনে, একটা বড় লটে কেনে প্রোডাক্ট, তারপরে হচ্ছে তারা অলমোস্ট অরিজিনাল সোর্স থেকে কেনার চেষ্টা করে। ঠিক আছে? যেমন অ্যাটলিস্ট তারা হোলসেলারের কাছ থেকে কিনবে, রিটেলারের কাছ থেকে কখনোই কিনবে না। বিজনেস মার্কেট। এবং বিজনেস মার্কেটটা প্রোডাক্ট কিনে হলো আরেকটা প্রসেসে ইউজ করার জন্য। ঠিক আছে? আরেকটা প্রসেসে ইউজ করার জন্য। যেমন ম্যাকডোনাল্ড হয়তো তারা কিনছে, বান বান যেগুলা পাউরুটি কিনছে, সেটা কিসের জন্য? বার্গার বানানোর জন্য। এটা আরেকটা প্রসেসে তারা ইউজ করছে, তাহলে এটাকে বলছে বিজনেস মার্কেট। ওকে? জি স্যার। আবার আছে রিসেলার মার্কেট। রিসেলার মার্কেট কি করে? রিসেলার মার্কেট হলো কেনে এবং বেচে, কেনে এবং বেচে। পাইকারিতে কিনে। হ্যাঁ, যেমন হোলসেলার, রিটেলাররা আছে, হোলসেলার, রিটেলার বা কোনো ডিস্ট্রিবিউটর। ঠিক আছে? ওরা বা ডিলার, এরা একজনের সরি, এরা একজনের কাছ থেকে কিনে আরেকজনের কাছে বিক্রি করে। এরা একজনের কাছ থেকে কিনে আরেকজনের কাছে বিক্রি করে, রিসেলার্স। এরপরে আছে গভর্নমেন্ট। গভর্নমেন্টও এরকম বিজনেস মার্কেটের মতো অনেকটা, কিন্তু গভর্নমেন্টের আবার নেচারটা একটু ডিফারেন্ট হয়। তাহলে গভর্নমেন্ট মার্কেট হলো একটা গ্রুপ, কি বলে, অলমোস্ট অরিজিনাল সোর্স থেকেই কিনবে। যেমন ধরো এই যে গভর্নমেন্ট যত পুলিশ ডিপার্টমেন্টের লোক আছে, তারপরে তোমার আর্মিতে যারা লোক আছে, বিজিবি, তারপরে হচ্ছে নৌবাহিনী, বিমান বাহিনী, এরপরে সরকারি যারা অফিসার্স আছে বিভিন্ন ক্যাপাসিটিতে, তাদের যাদের ক্ষেত্রে রেশন প্রযোজ্য, গভর্নমেন্ট রেশন দেয় না তাদেরকে, বলো? জি স্যার। তাহলে সেখানে হাজার হাজার কেজি তোমার চিনি দরকার হয়, হ্যাঁ, হাজার হাজার কেজি চাউল দরকার হয়, হাজার হাজার লিটার তোমার সয়াবিন তেল দরকার হয়, বলো দরকার হয় না? দরকার হয় জি স্যার। স্যার। তো এগুলো হচ্ছে যে এগুলো গভর্নমেন্টের পারচেজ, এবং গভর্নমেন্ট যখন এগুলো কিনে তখন এটাকে একদম হয়তো অরিজিনাল একদম ফ্যাক্টরি থেকে কিনে গভর্নমেন্ট, এবং ফ্যাক্টরিতে ওটা ওইটা ওদের এক ধরনের প্রাইসিং আছে, ফ্যাক্টরি প্রাইসিং। ওই ফ্যাক্টরি প্রাইসিং যেহেতু সে ফ্যাক্টরি থেকে বের করে এনে হোলসেলার, রিটেলার বা এদের কাছে হয়ে বিক্রি করতে হচ্ছে না, সো এদেরকে কমিশনও দিতে হচ্ছে না, ওই টোটাল অ্যামাউন্টটাই গভর্নমেন্টের জন্য তারা কি করে রিডিউস করে দেয়। তাহলে গভর্নমেন্ট অনেক সস্তায় কিনতে পারে। ঠিক আছে? তুমি বাজার থেকে চিনি যখন 60 টাকা করে কিনবা, তখন এই এটা গভর্নমেন্ট তো রেশন তোমাকে দিচ্ছে ফ্রি, এবং একটা হোলসেলার যদি ফ্যাক্টরি থেকে 50 টাকা করে কিনে বাজারে এনে 60 টাকা বিক্রি করে, গভর্নমেন্ট ফ্যাক্টরি থেকে 40 টাকা করে কিনে এনে ফ্রি দেবে। বুঝতে পেরেছো? বা 30 টাকা করে কিনে এনে ফ্রি দেবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা হচ্ছে গভর্নমেন্ট মার্কেট, যে গভর্নমেন্ট একটা বিশাল ভলিউমে, লার্জ ভলিউমে কেনে। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেট হচ্ছে দেশের বাইরে, জাস্ট ক্রসিং দ্য বর্ডার। ইফ ইউ ক্রস দ্য বর্ডার, তখন এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মার্কেট। তো ইন্টারন্যাশনাল মার্কেটে যদি তুমি যাও, সাপোজ তুমি যদি এখান থেকে মিডল ইস্টে দুবাই নিয়ে যাও তোমার কোনো একটা জুস, তাহলে সেখানে জুস প্যাকে কি তুমি বাংলা লেখা থাকলে চলবে? না না স্যার।
তোমার লেভেলিং টেবিলিং এগুলো সব চেঞ্জ করে ফেলতে হবে না? জি স্যার। অনেক কান্ট্রি আছে যেখানে হয়তো প্লাস্টিকের বোতল এলাও করবে না, সেখানে তোমাকে কাচের বোতলে দিতে হবে। বুঝতে পেরেছো? কাচের বোতলে দিলে আবার তোমার যে কস্টিং পড়বে, সেই কস্টিং এবং সেই ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইস, এই সমস্ত বিষয়গুলো তোমাকে চিন্তায় আনতে হবে, কনসিডারেশন আনতে হবে। তাহলে দেখছো যে একটা কোম্পানির মার্কেটিং, তোমার এই মার্কেট চেঞ্জ হওয়ার কারণে মার্কেটিং প্রসেস চেঞ্জ হয়ে যাচ্ছে। কনজিউমার মার্কেটের জন্য এক ধরনের প্রাইস, বিজনেস মার্কেটে এক ধরনের প্রাইস, রিসেলার মার্কেটে এক ধরনের প্রাইস, গভর্নমেন্ট মার্কেটে এক ধরনের প্রাইস এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আরেক ধরনের প্রাইস। এবং প্রত্যেকটার ক্ষেত্রে প্রমোশনও আলাদা, প্রত্যেকটার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন চ্যানেলও আলাদা। তাহলে দেখো, হ্যাঁ, এবং প্রত্যেকটার ক্ষেত্রে অনেক সময় প্রোডাক্টও ভেরি করে। ওকে, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল মার্কেটের ক্ষেত্রে তো প্রোডাক্ট ভেরি করবেই। ঠিক আছে, আমেরিকান মার্কেটের কোকা কোলা আর বাংলাদেশের মার্কেটের কোকা কোলা দুইটার টেস্ট নিয়ে দেখো কেমন লাগে। আমেরিকা থেকে কেউ আসলে বলবা যে তুমি 2-4-5 ক্যান কোক নিয়ে আসবা আমার জন্য, সেই কোকটা খেয়ে দেখবা কেমন, আর বাংলাদেশি কোকটা খেয়ে দেখবা কেমন। ঠিক আছে, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্ট কিন্তু কি করতে পারে, তোমার কোয়ালিটিও ভেরি করতে পারে, টেস্ট ভেরি করতে পারে। তো তাহলে কি হচ্ছে যে মার্কেটিং, দেখো মার্কেটিং এই মার্কেট টু মার্কেট ভেরিয়েশনের কারণে তার পলিসি চেঞ্জ করে ফেলতে হয়। তাহলে বলো, মার্কেট কি মার্কেটিং কে প্রভাবিত করছে না? করছে জি স্যার। স্যার, করছে। করছে। হ্যাঁ, কাস্টমাররা মার্কেটিং কে প্রভাবিত করছে। এরপরে থাকলো কম্পিটিটর। কারা? কম্পিটিটরস। কম্পিটিটর। তো কম্পিটিটর কারা? কম্পিটিটর হচ্ছে সিমিলার প্রোডাক্ট নিয়ে যারা মার্কেটে আছে। সাপোজ সেলফোন মার্কেটে দেখো, সেলফোন মার্কেটে কম্পিটিটর কারা? আইফোন ইজ দ্য বস, এরপরে স্যামসাং, তারপরে শাওমি, এরপরে সিম্ফনি, তারপরে ওইদিকে আবার নোকিয়া তো আছে, নোকিয়া গুলো আছে। মোটরোলা ছিল দীর্ঘদিন মার্কেটে, মোটরোলা খুব দাপটের সাথে ছিল প্রথম দিকে, কিন্তু এখন এদেরকে বেশি দেখা যাচ্ছে না। মোটরোলা, তারপরে এইভাবে এখন নতুন নতুন শাওমির আবার অনেকগুলো ব্র্যান্ড এসছে। আবার অপো কিন্তু মার্কেটে বড় ধরনের একটা কম্পিটিটর। তাহলে দেখো যে অনেক কম্পিটিটর অলমোস্ট সিমিলার টাইপ অফ প্রোডাক্ট নিয়ে তারা কি করছে, মার্কেটে আসছে। 32 GB হচ্ছে ইন্টারনাল মেমোরি, তারপরে র্যাম হচ্ছে 3 GB, তারপরে ডিসপ্লে হচ্ছে এত ডিসপ্লে, তারপরে এই ক্যামেরা হচ্ছে এত পিক্সেল, মেগাপিক্সেল, এমপি, এত এমপি ক্যামেরা, রিয়ার, ফ্রন্ট, এই সমস্ত অনেক কনফিগারেশন দিয়ে অলমোস্ট কাছাকাছি কনফিগারেশনের বা কোয়ালিটির প্রোডাক্ট এক একজন এক এক ডিজাইনে মার্কেটে নিয়ে আসতেছে। বলো, সেলফোন মার্কেট খুব হাইলি কম্পিটিটিভ মার্কেট না? জি স্যার। হ্যাঁ, ওখানে ইলাস্টিসিটি খুব হাই। এবং অলমোস্ট এগুলার প্রাইসও অনেক কাছাকাছি, কেবলমাত্র আইফোন ছাড়া। আইফোন যদি তুমি এটা কিনতে যাও, ইন্টারনাল মেমোরি হচ্ছে 32 GB, আর হচ্ছে তোমার র্যাম হচ্ছে 3 GB র্যাম, আর বাকি কনফিগারেশন যেরকম আছে এরকমই একটা কিনতে যাও, মিনিমাম তোমার এটার প্রাইস পড়বে 64,000 অথবা এই ধরনের। ঠিক আছে, আর বিভিন্ন ধরনের সাইজের উপরে ডিপেন্ড করে 1,20,000 টাকাও আছে, হ্যাঁ, 1,50,000 টাকাও আছে। সো iPhone. তাহলে competitors, those who serve a target market with similar products and services against whom a company must gain strategic advantages. তাহলে তোমার স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস গেইন করতে হলে তোমার কম্পিটিটরদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং তাদের থেকে ডিফারেন্ট এবং সুপিরিয়র প্রোডাক্ট তোমাকে মার্কেটে আনতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। এরপরে আছে হলো পাবলিকস। পাবলিক কারা? পাবলিক হচ্ছে এনি গ্রুপ that perceives itself having an interest in a company's ability to achieve its objectives. তাহলে কোম্পানির অবজেক্টিভ অ্যাচিভমেন্টের ক্ষেত্রে
ইন্টারেস্ট আছে এই ধরনের যত গ্রুপ, স্বার্থ সংশ্লিষ্ট এই ধরনের যত গ্রুপ আছে, এই গ্রুপগুলোকে বলা হয় পাবলিকস। কি বলে? Publics. তাহলে পাবলিক অনেক ধরনের পাবলিক আছে, আমরা দেখি অনেক ধরনের পাবলিক আছে। এই যে বলো কারা কারা আছে? Financial publics, media publics, government publics, citizen action public, local publics, general public, internal public. ইন্টারনাল পাবলিকস, গুড, খুব ভালো, খুবই ভালো। ফাইন্যান্সিয়াল পাবলিকস, মিডিয়া পাবলিক, গভর্নমেন্ট পাবলিক, সিটিজেন অ্যাকশন পাবলিক, লোকাল পাবলিক, জেনারেল পাবলিক, ইন্টারনাল পাবলিক। আচ্ছা, কোনো কিছু করতে গেলে ডোনেশন নিতে হয় অথবা ফান্ড রেজ করতে হয়, ঠিক আছে? নিজের পকেট থেকে ফান্ড দিতে হয় অথবা ব্যাংক থেকে লোন নিতে হয়, অথবা কোম্পানির শেয়ার বিক্রি করে দিতে হয় মার্কেটে, হ্যাঁ, প্রাইমারি ইস্যু করতে হয় অথবা সেকেন্ডারি ইস্যু সেল করতে হয়, এগুলা কোম্পানি ওনারশিপ সেল করতে হয়, ইস্যুইং শেয়ারস। তো তাহলে কি করতে হয়? এগুলো এই সমস্ত গ্রুপের কাছ থেকে মানি জেনারেট করতে হয় একটা কোম্পানি চালানোর জন্য অথবা কোম্পানি স্টার্ট করার জন্য অথবা ঠিকভাবে অপারেট করার জন্য। তাহলে এটাকে আমরা কি বলছি? এই গ্রুপটা যারা ফান্ড দিয়ে হেল্প করবে তারা হচ্ছে ফাইন্যান্সিয়াল পাবলিক। ওকে, যেমন ব্যাংক হতে পারে, ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, তারপরে তোমার প্রাইভেট লেন্ডার হতে পারে, তারপরে তোমার লিজিং কোম্পানি হতে পারে, এই ধরনের মিউচুয়াল ফান্ডস, এই ধরনের যত কোম্পানি আছে যারা ফান্ড প্রোভাইড করতে পারে তাদেরকে বলছি আমরা ফাইন্যান্সিয়াল পাবলিক। সরি, এরপরে আছে হলো মিডিয়া পাবলিক। মিডিয়া পাবলিক হলো টেলিভিশন, রেডিও, নিউজ পেপারস, ম্যাগাজিনস, এরকম যত গ্রুপ আছে, জার্নালিস্ট, এগুলো হচ্ছে মিডিয়া পাবলিক। মিডিয়া পাবলিক তোমার মার্কেটিং কে প্রভাবিত করতে পারে কিভাবে? যেমন ধরো তোমার ব্যাপারে একটা খুব ফেভারেবল একটা স্টোরি ছাপিয়ে দিল তারা, হ্যাঁ, যেমন ধরো আইআইইউসি, এই যে বিভিন্ন পত্রিকায় আসছে 26 বছর পূর্তি উপলক্ষে আইআইইউসি, এই 2021 সালে 26 বছর পূরণ হলো আইইউসির, 26 বছরে পদার্পণ, এবং সেই উপলক্ষে আইআইইউসির অনেক ইনফরমেশন তারা ছাপিয়েছে। সেখানের মধ্যে আইইউসির রিসার্চ কন্ট্রিবিউশন, আইআইইউসির পজিশন, একটা র্যাঙ্কিং এর কথা বলেছে তারা, যে সারা বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে, ধরো প্রায় 150 ইউনিভার্সিটি আছে, তার মধ্যে আইআইইউসির পজিশন হচ্ছে 24তম বা 25তম। তো এগুলা কি? এগুলো হচ্ছে মিডিয়া। হ্যাঁ, মিডিয়া এই ধরনের রিপোর্ট করার কারণে দেখবে যে হয়তো আইইউসি তে স্টুডেন্ট ভর্তি বেড়ে যেতে পারে। তাহলে মার্কেটিং কে প্রভাবিত করছে কিনা মিডিয়া? করছে স্যার, করছে। আবার এখন যদি বলে, মিডিয়াই যদি বলে যে বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় নামে আসলে কোনো বিশ্ববিদ্যালয় নেই, যেটা আছে এটার কোনো নাম রেজিস্ট্রেশন নাই, এটার মধ্যে ভিসি প্রভিসি নাই, ঠিক মতো ট্রেজারার নাই, যাচ্ছে তাই রকমের ম্যানেজমেন্ট চালাইতেছে, এরকম যদি একটা নিউজ করে বসে, তাহলে কি অবস্থা হবে? এটাও প্রভাবিত করবে নেগেটিভ ওয়েতে। হ্যাঁ, নেগেটিভ ওয়েতে প্রভাবিত করবে। তাহলে এটাকে আমরা বলছি মিডিয়া পাবলিক, ওরা এটা করতে পারে। এর আগে একবার আইআইইউসির নাম কিন্তু আগে আইআইইউসি ছিল না। আইইউসির নাম আগে কি ছিল বলতে পারবা? এটার নাম আগে ছিল আইইউসি। কি ছিল? আইইউসি ইন্টারন্যাশনাল ছিল না স্যার? না, এটার নাম ছিল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম, চিটাগং। মোস্ট প্রবাবলি 1999 সালের দিকে আইআইইউসি কি করেছে? এই আইআইইউসি হয়েছে। তো এই আইইউসি থেকে যখন আইআইইউসি হলো, তখন আইআইইউসি কি করলো? এটা নাম পরিবর্তন, সংশোধন, এগুলো যদি করতে হলে একটা প্রভিশন আছে, সেই প্রভিশন হলো তোমার ইউজিসির কাছে পাঠাইতে হবে যে আমরা নাম পরিবর্তন করেছি। ইউজিসি আবার ওই ফাইলটা মিনিস্ট্রির কাছে পাঠাবে, মিনিস্ট্রি যদি অ্যাপ্রুভ করে দেয়
তাহলে সেটা ইউজিসি হয়ে আবার একটা চিঠি আসবে আইইউসির কাছে যে ইয়েস আপনাদের নাম পরিবর্তন আমরা আপডেটেড হয়েছি, ঠিক আছে আপনারা চাইলে এটা করতে পারেন। এবং বাংলাদেশে এরকম আইআইইউসি নামে আর কোনো বিশ্ববিদ্যালয় নাই, ঠিক আছে, বা সারা বিশ্ববিদ্যালয়ে সারা বিশ্বেই আইআইইউসি নামে এরকম কোনো ইউনিভার্সিটি নাই। আপনারা ওকে, নো প্রবলেম আইআইএস, কারণ ওই নামের সাথে ম্যাচ করে গেলে আবার হয় কি কিছু লাইসেন্সিং প্যাটেন্টিং এগুলোর কিছু প্রবলেম হয়। হ্যাঁ, তো এই জন্য অনেক সময় চেক করে দেখে যে নাম অন্যের সাথে আবার মিলে গেল কিনা, ঠিক আছে, ব্র্যান্ডিং এগুলোতে প্রবলেম হয়। তো তাহলে আইআইইউসি এটা একটা ইউনিক নাম ছিল, এবং এটা বাংলাদেশে তো আর কোনো ইউনিভার্সিটি আইআইইউসি নামে নাই। তো এটা খুবই সিম্পল একটা ইস্যু ছিল। এটা চাইলে একটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া যেত মিনিস্ট্রি বা ইউজিসি থেকে যে ঠিক আছে তোমাদের নাম পরিবর্তন করেছো, ঠিক আছে অলরাইট। এই চিঠিটা আসলে আসে নাই, আইইউসির কাছে আসে নাই, কিন্তু আইআইইউসির কাছে আইন ছিল, যেটা ল ছিল, সেই লটা হচ্ছে এরকম চিঠি যদি পাঠানো হয় সেটা আইআইইউসির পার্ট থেকে যে ফর্মালিটিস আছে এই ফর্মালিটিস গুলো পাঠিয়ে ওখানে মানে ফর্মালিটিস গুলো মেনটেন করে ওখানে পাঠালে পরে ওরা যদি 3 মাসের মধ্যে কোনো রেসপন্স না করে, তোমাকে যদি না জানায় 3 মাসের মধ্যে যে হ্যাঁ তোমাদের নাম পরিবর্তন আমরা এটা গ্রান্ট করলাম, 3 মাসের মধ্যে এটা তাদের জানানোর একটা বাধ্যবাধকতা রয়েছে, ফিডব্যাক দেওয়ার। যদি তারা এটা ফিডব্যাক না দেয় তাহলে তুমি ধরে নিতে পারো যে এটা তুমি যেটা প্রস্তাব করেছিলে ওটাই পাস হয়েছে, বুঝছো? এটা হচ্ছে আইন। তো আইআইইউসি আইন অনুযায়ী কি করেছে, 3 মাসের মধ্যে যেহেতু কোনো রেসপন্স পায়নি, তখনও কিন্তু এরকম একটা গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, তো এটা অনেক সময় হয় যে ধরো যদি সাপোর্টিভ গভর্নমেন্ট না থাকে তাহলে এই ধরনের কাগজপত্র চালাচালি একটু এদিক সেদিক হয়, দেরি হয়। তো আইআইইউসি কি করলো, আইন অনুযায়ী নাম পরিবর্তন করে ফেললো। হ্যাঁ, আইআইইউসি হয়ে গেল। আর অমনি একটা পত্রিকা ছিল জনকণ্ঠ নামে একটা পত্রিকা, তারা কি করলো, এটা নিউজ ছাপায় দিল সব জায়গাতে যে বাংলাদেশে আইআইইউসি বা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় নামে কোনো বিশ্ববিদ্যালয়ই নাই, ঠিক আছে। তো তারা রেফারেন্স দিল যে ইউজিসি এবং মিনিস্ট্রিতে তাদের একটা চিঠি গিয়েছিল, কিন্তু সেই চিঠির তারা কোনো রেসপন্স পায়নি। এখন পত্রিকাওয়ালারা আবার আইন ঘাটাঘাটি করে দেখে নাই যে রেসপন্স না পাইলেও যে আমি আমার নাম পরিবর্তন করতে পারবো, আইন অনুযায়ী পারবো, এইটা পত্রিকাওয়ালারা দেখে নাই। পত্রিকাওয়ালারা দেখেছে না আইইউসি কোনো চিঠি পায়নি পরিবর্তনের, সুতরাং যে ইউজিসি বা মিনিস্ট্রি যে পরিবর্তন করার বিষয়ে মত দিয়েছে সেই রকম কোনো চিঠি আইইউসি রিসিভ করে নাই, তাহলে তারা নাম পরিবর্তন কি করে করলো? হ্যাঁ, সুতরাং বাংলাদেশে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় নামে কোনো বিশ্ববিদ্যালয়ই নাই, এইভাবে তারা রিপোর্ট করে দিল। তো দেখো এরকম যদি করা হয় তাহলে স্বাভাবিকভাবে আইআইইউসির কার্যক্রম কিছুটা ব্যাহত হয় কিনা। এখন আইইউসি কি জনে জনে গিয়ে বলবে যে আমরা নিয়ম মাফিক করেছি যা করেছি? সম্ভব না। হ্যাঁ সম্ভব। সেটা কি, সেটা হচ্ছে আইআইইউসি একটা ফার্দার ক্লারিফিকেশন দিয়ে পত্রিকাতে আবার দিয়ে দিবে যে অমুক পত্রিকার এরকম সংবাদ যেটা, এই সংবাদটা গ্রহণযোগ্য হতে পারে না, কারণ আইআইইউসি যা করেছে তার নিয়ম মাফিকই করেছে, চিঠি দিয়েছে, সেই চিঠি সিন্ডিকেট হয়ে ইউজিসি হয়ে মিনিস্ট্রিতে গেছে, সেখান থেকে আমরা কোনো গত 3 মাস ধরে কোনো রেসপন্স পাইনি। সুতরাং আইনে আছে 3 মাসের মধ্যে রেসপন্স না পাওয়া গেলে এই ক্ষেত্রে তারা কি করতে পারে, তাদের নাম পরিবর্তন বা সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা তারা কার্যকর করতে পারে, ঠিক আছে। আমরা সেই অনুযায়ী, সেই আইন অনুযায়ী আমরা এটা কার্যকর করেছি। এখন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম হবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এইভাবে করে তারা একটা প্রেস রিলিজ দিয়ে দিতে পারে। সেখানে কিছু টাকা খরচ হবে, কারণ এটা তো সাংবাদিকরা ইউজুয়ালি ছাপবে না, সেটা হয়তো কিছু টাকা পয়সা দিলে তারা ছাপবে। এই পত্রিকার খরচ আছে না। হ্যাঁ, লাঞ্চ ব্রেক। হ্যাঁ স্যার লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেক আমি একবারই তোমাদের আজকে ব্রেক দিয়ে দিব কিছুক্ষণ পরে, কারণ হচ্ছে আমাকে আবার শহরে যেতে হবে, তো এই কারণ গাড়ি ধরতে হবে আমাকে, এই জন্য তোমাদেরকে একবারই আর কিছুক্ষণ পরে ছুটি দিয়ে দিব। দেখো আমরা মাইক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস গুলো শেষ করি, আর বেশি নাই। জি স্যার। হ্যাঁ শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। দেখো তো তাহলে কি হচ্ছে যে গভর্নমেন্ট, এই মিডিয়া পাবলিক কি করতে পারে, তোমার মার্কেটিং কে প্রভাবিত করতে পারে। তো কিছু মানুষ কিছু সময়ের জন্য তো আইওসি কে ভুল বুঝেছে না,
এরপরে আইআইইউসি অবশ্য ভালো কাজ করছে, সব সাংবাদিকদেরকে দাওয়াত দিয়ে এনে খাওয়াইছে, বুঝছো, মেজবান দিছে, মেজবান খাওয়াইছে, খাওয়ায় দাওয়ায় আদর আপ্যায়ন করে দিছে, বলে দিছে যে দেখেন আমরা এই করেছি। তখন এরপরে তারা গিয়ে আর এটা করতে পারে নাই, তারা ভালোই বলেছে আইএসির ব্যাপারে। আচ্ছা, এরপরে আছে গভর্নমেন্ট পাবলিক। গভর্নমেন্টের যে এজেন্সি গুলোর সাথে কোম্পানির কোনো স্বার্থ জড়িত আছে, যেমন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের একটা কি আছে, একটা ইন্টারেস্ট আছে। আমাদের ইভেন সিলেবাস পরিবর্তন করলেও ইউজিসির কাছ থেকে কি আনতে হয়, পারমিশন আনতে হয়, তাদেরকে আপডেটেড সিলেবাসটা দিয়ে বলতে হয় যে দেখেন এটা আমরা আপডেট করেছি, ইউজিসি বলতে হয় ঠিক আছে তোমাদের আপডেটটা আমরা নোট করলাম, ওকে ক্যারি অন। এই তো তাহলে কি হচ্ছে এটা, এই যে গভর্নমেন্ট পাবলিক, যেই এজেন্সির সাথে তোমার রিলেশন থাকবে সেই এজেন্সির কাছ থেকে তারা তোমার উপরে প্রভাব বিস্তার করতেই পারে বিভিন্ন ভাবে। এরপর হচ্ছে সিটিজেন অ্যাকশন পাবলিক। সিটিজেন অ্যাকশন পাবলিক হলো কিছু মানে এনভায়রনমেন্টাল কনসার্ন গ্রুপ আছে, এনভায়রনমেন্টাল কনসার্ন গ্রুপ। যেমন বাংলাদেশে বাপা আছে না, বাপা নাম শুনেছ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ঠিক আছে, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা। তো ওদের কাজ কি, ওরা হচ্ছে যখনই দেখবে যে বাংলাদেশে যখনই পরিবেশ সংক্রান্ত যে প্রবলেম হবে, যদি কোনো কোম্পানির কারণে নদীতে পলিউশন হয়, রিভার পলিউশন বা এয়ার পলিউশন হয়, হ্যাঁ, যেমন তারা সবসময় দেখবা পলিথিনের ব্যাপারে খুব সোচ্চার, পলিথিন, ঠিক আছে, যে পলিথিন কি করছে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন করছে, সো এটা হওয়া যাবে না। ইন্ডিয়াতে একটা মুভি তৈরি করেছে তারা, সম্ভবত সাউথ ইন্ডিয়ানরা, সেটার নাম হচ্ছে জনতা গ্যারেজ অথবা এই ধরনের কিছু একটা। হ্যাঁ, সেখানের মধ্যে তোমার দেখায় যে পরিবেশবাদী একটা গ্রুপ থাকে, পরিবেশবাদী, তারা যারা এই পরিবেশের এগেইনস্টে কিছু করতে যায় তাদের বিরুদ্ধে এসে দাঁড়ায়। সো এটা এদেরকে বলে সিটিজেন অ্যাকশন পাবলিক। কি বলে এদেরকে? সিটিজেন অ্যাকশন পাবলিক। হ্যাঁ, বাংলাদেশে বাপা আছে, তারপরে তোমার বাপা, তারপরে বেলা আছে, বেলা, বেলা এই যে রেজওয়ানা সিদ্দিকী নাকি কি যেন একজন আছেন সবসময় ভয়েস রেজ করেন এগুলোর ব্যাপারে। তারপরে তোমার বাংলাদেশে আরেকজন আছেন ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ, ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ, ওনারা আছেন। এরকম আরো এনভায়রনমেন্টাল গ্রুপ আছে, কনসার্ন গ্রুপ, যারা কি করছে তোমার যে কোনো সময় বাংলাদেশে পলিউশন হলে সেগুলোর এগেইনস্টে তারা মুভ করে। এই তারপরে লোকাল পাবলিক। লোকাল পাবলিক হলো তুমি যে এরিয়াতে তোমার অপারেশনটা চালাচ্ছ, যে এরিয়াতে তোমার ফ্যাক্টরি, সাপোজ আইআইইউসি এখানে আছে, আইআইইউসির আশপাশে কারা আছে, যে জোরামতল আছে, তারপরে সোনাইছড়ি, হ্যাঁ, তারপরে এই যে এখানে আরো কতগুলো গ্রাম আছে, এই লেদাখুশি গ্রাম আছে, লেদাখুশি, এরকম আরো কি কি গ্রাম আছে আশপাশে। তো সেগুলোর মানুষরা, জোরামতল বা কুমিরা, এদের যে এলাকার মানুষ, এই এলাকার মানুষ কি করে যে তোমার এই বিশ্ববিদ্যালয়কে একটা থ্রেটের মধ্যেও ফেলে দিতে পারে, আবার চাইলে এটার প্রোটেকশনও দিতে পারে। বলো, পারে না? জি স্যার, পারে। পারে, হ্যাঁ। তারা যদি মনে করে যে এই এলাকায় আইইউসি আসার কারণে আমাদের প্রবলেম হচ্ছে, আইইউসি প্রচুর ছাত্রছাত্রী এখানে আসে এবং তারা এসে নিয়মিত এখানে গোলমাল করে, আমাদের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন ঘটছে, এ কথা তারা বলতে পারে না। কিন্তু আইইউসির ছেলেমেয়েরা কি এরকম করে? না স্যার। না স্যার। সুতরাং আইইউসির কারণে বরং তাদের আরো ভালোই হয়েছে। হ্যাঁ, এখানে অনেক মানুষ বিভিন্ন ভাবে বিজনেস করতে পারছে,
হ্যাঁ, আইআইইউসি ছেলে মেয়েরা তাদের কাছ থেকে কিনে খাচ্ছে, তারপরে এখানে একটা ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, আলটিমেটলি আস্তে আস্তে হয়তো আরো ডেভেলপমেন্ট হবে। অ্যাটলিস্ট যেটা তাদের ছেলে মেয়েরা তো এখানে পড়তে পারছে না এই ইউনিভার্সিটিতে, জি স্যার পারছে। ভালো একটা ইউনিভার্সিটিতে তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারছে। তো এটা হচ্ছে লোকাল পাবলিক, যারা নেইবার্স, এই এরাও মার্কেটিং কে প্রভাবিত করে। লোকাল পাবলিকের রিকমেন্ডেশন যদি ভালো থাকে তাহলে আইওসির কেউ ক্ষতি করতে পারবে সহজে? না স্যার। পারবে না। এটা একটা। আরেকটা হচ্ছে জেনারেল পাবলিক। জেনারেল পাবলিক হলো সারা বাংলাদেশের সব মানুষ। এখন তুমি একটা নতুন করে সিগারেট ফ্যাক্টরি দাও তো, অথবা বলো তো যে আমি বাংলাদেশে কি করব, ওয়াইন তৈরি করব, ওয়াইন, দেখো তো বাংলাদেশের সাধারণ মানুষরা তোমার বিরুদ্ধে লাগে কিনা। বুঝতে পেরেছ? জি স্যার লাগবে। এই যে দেখো তোমার আওয়ামী লীগ গভর্নমেন্ট কি করতে চেয়েছিল, যে এই যে ভাস্কর্য নির্মাণ করতে চেয়েছিল। তো ভাস্কর্য নিয়ে বাংলাদেশের বিশাল একটা গ্রুপ তোমরা দেখেছো যারা কি করেছে, এটা বিরোধিতা করেছে, করে নাই? জি স্যার করেছে। তো এটা হচ্ছে জেনারেল পাবলিক। পরবর্তীতে গভর্নমেন্ট তাদের সাথে বসতে বাধ্য হয়েছে, গভর্নমেন্ট তাদের সাথে আলোচনা করেছে যে কি ধরনের ভাস্কর্য হলে পরে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না, বা এক পক্ষ আরেক পক্ষকে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করেছে। হ্যাঁ, যে এটা ভাস্কর্য এবং মূর্তি এক নয়। হ্যাঁ, ভাস্কর্য করলেই যে মূর্তি পূজা হবে, এই সমস্ত বিষয়গুলো আলেম ওলামাদের এক ধরনের মতামত, এবং যারা এটার পক্ষে, যারা এটা করতে চায় তাদের আবার এক ধরনের মতামত আছে। সো তারা কি করেছে, পক্ষ বিপক্ষে এগুলো নিয়ে কথাবার্তা বলেছে। সো যেটাই হোক, এই সাধারণ মানুষের ভয়েস গুলা গভর্নমেন্টের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা হলেও থ্রেট তৈরি করতে পেরেছে কিনা? জি স্যার। হ্যাঁ, তো এটা হচ্ছে দেখো একটা গভর্নমেন্টকে পর্যন্ত তারা চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিতে পারে, জেনারেল পাবলিক। তারপর হচ্ছে লাস্ট যেটা নাম্বার 7, এটা হচ্ছে ইন্টারনাল পাবলিকস। ইন্টারনাল পাবলিক আর ইন্টারনাল পাবলিক হচ্ছে কোম্পানির ভেতরের লোকজন। যেমন আইআইইউসির ভেতরে স্টাফরা যারা আছে, যারা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এরা যদি কোনো কারণে রিভোল্ট করে বসে, এরা যদি বলে যে না আইআইইউসি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, তাহলে বলো আইইউসি পারবে এটা করতে? না স্যার। হ্যাঁ, ঠিক আছে। তো তাহলে পাবলিকের বিষয়টাও আমরা দেখলাম। এই যে পাবলিক, তাহলে কয়টা ইন্টারনাল এখানে ফোর্স আছে, কয়টা মাইক্রো এনভায়রনমেন্টাল ফোর্স আছে? 6টা বেসিক্যালি। কোম্পানি ইন্টারনাল এনভায়রনমেন্ট 1, সাপ্লায়ার্স 2, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ 3, তারপরে হচ্ছে তোমার কাস্টমার্স 4, কম্পিটিটরস 5, এন্ড পাবলিক হচ্ছে 6। ওকে, আমরা প্রত্যেকটাকেই খুব ডিটেইল ডিসকাস করেছি, করি নাই? এরপরে হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্টাল ফোর্সেস, এগুলো আমরা কিছুক্ষণ আগে একবার দেখিয়েছি, এবং এগুলো ডিটেইল ডিসকাশনে যাব আমরা। ডেমোগ্রাফিক ফোর্সেস, ইকোনমিক ফোর্সেস, ন্যাচারাল ফোর্সেস, টেকনোলজিক্যাল ফোর্সেস, পলিটিক্যাল ফোর্সেস এবং কালচারাল ফোর্সেস। এই ফোর্সেস গুলো কিন্তু কোম্পানির অ্যাক্টিভিটিস গুলোকে এফেক্ট করে। কিভাবে এফেক্ট করে সেগুলো তোমরাও কিছু পড়াশোনা করে আসবে, আর আমরা একটা প্রিপারেশন নিয়ে আসবো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এগুলো ডিসকাস করবো সবাই মিলে, ঠিক আছে?